প্রণয়ী স্কুলের মাঠে গালে হাত দিয়ে বসে আছে। তার পাশেই প্রণয় ঘাসের ওপরে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। তার দৃষ্টি খোলা আকাশে নিবদ্ধ। সাদা ড্রেজে ধুলোবালি লেগে বাদামি বর্ণ ধারণ করেছে। প্রণয়ী ওর দিকে একবার তাকিয়ে চোখটা সরিয়ে নিল। বিরস মুখে বলল, আজকে মাদার্স ডে, আমি তো ভুলেই গিয়েছিলাম। প্রণয় ভুরু যুগল একত্রিত করে ফেলল। ঈষৎ বিরক্ত নিয়ে বলল, তোর মনে থাকেটা কি শুনি? এখানে থাকতে বিরক্ত লাগছে আমার। আগে জানলে এই দিনে স্কুলেই আসতাম না। মা ছাড়া জীবনটা অনেক কষ্টের, তাই না ভাই? আমাদের মা থাকলে অনেক ভালো হতো। প্রণয়ের মলিন মুখের দিকে তাকিয়ে ঠোঁট উল্টালো প্রণয়। শোয়া থেকে উঠে বসে বলল, গাধি, পাপার সামনে এই কথা মুখেও আনবি না। পাপা যদি মন খারাপ করে তখন। প্রণয়ী হালকা হেসে বলল, আচ্ছা, বলবো না। কিছুক্ষণ পর ড্রাইভার গাড়ি নিয়ে এলো। প্রণয়ী আর প্রণয় গাড়িতে উঠে বসলো। প্রণয় ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, পাপা কেন আসেনি? স্যার ব্যস্ত ছিলেন, সার্জারি ছিল শুনলাম। প্রণয় গাল ফুলিয়ে বলল, আচ্ছা। অরিত্রী সবে মাত্র পেশেন্ট দেখা শেষ করেছে। আজকের মতো তার ডিউটি শেষ। সন্ধ্যার আগেই আজ বাসায় চলে যাবে ভেবে খুশি মনে কফিটা শেষ করে উঠে দাঁড়ালো। অ্যাপ্রনটা খুলতে যাবে, এমন সময় নার্স ছুটে এসে জানালো, ম্যাম, ইটস ইমার্জেন্সি, প্লিজ কাম উইথ মি। অরিত্রী অ্যাপ্রনটা আর খুলল না। অগত্যা নার্সের সাথে ছুট লাগালো ইমার্জেন্সি ওয়ার্ডে। নার্স তাকে একটা কেবিনে নিয়ে গেল। আগে থেকে বেশ কয়েকজন ডক্টর সেখানে ছিল। তাদের সাথে ডক্টর ক্লারাও ছিল। তিনি অরিত্রীকে দেখে বলল, কাম ডিয়ার, এই পেশেন্টটা তোমার জন্য নতুন। নতুন এক্সপেরিয়েন্স হবে তোমার, এজন্য তোমায় ডেকে আনতে বলেছি। ডক্টর ক্লারার মুখে স্পষ্ট বাংলা কথা শুনে প্রথমে অবাক হয়েছিল অরিত্রী। পরে জানতে পেরেছিল ওনার মা বাঙালি ছিলেন। এজন্যই তার বাঙালিদের প্রতি অদ্ভুত টানও আছে। ওনার সাহায্য ছাড়া অরিত্রী হয়তো এত ভালোভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিতে পারত না। তার ডাক্তার হওয়ার পেছনে ডক্টর ক্লারার অনেক অবদান। অরিত্রী এগিয়ে এসে ডক্টর ক্লারার পাশে দাঁড়ালো। সামনে পেশেন্টের দিকে তাকাতেই আঁতকে উঠল সে। মেয়েটার মুখের অর্ধাংশ পুড়ে ঝলসে গেছে একদম। অরিত্রী চোখ খিচে বন্ধ করে ফেলল। ডক্টর ক্লারার হাত খামচে ধরে বলল, ম্যাম, ওর এই অবস্থা কেন? কিভাবে হলো? মেয়েটা স্টুডেন্ট, কেমিস্ট্রি ল্যাবে কাজ করার সময় দুর্ঘটনাবশত ওর মুখে। এখন এসব কথার সময় না, লেটস স্টার্ট আওয়ার ট্রিটমেন্ট। ডক্টর ক্লারার কথা শুনে অরিত্রীর চোখ খুলে তাকালো। সবাই ইতিমধ্যে নিজ নিজ কাজ শুরু করে দিয়েছে। অরিত্রী মেয়েটার দিকে তাকিয়ে কয়েকবার ঘন ঘন পলক ফেলল। চোখের সামনে ভেসে উঠল এক দুর্বিষহ রাতের অস্পষ্ট দৃশ্যপট। অরিত্রী আবসা আবসা মনে করতে পারল কেউ একজন তার দিকে কিছু একটা ছুঁড়ে ফেলেছে, কিন্তু পাশ থেকে আরেকজন এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলল। আর তাৎক্ষণিক কারোর তীক্ষ্ণ আর্তনাদ অরিত্রীর কর্ণকুহরে বাজতে লাগলো। অরিত্রীর মাথার চুল খামছে ধরে পাশের চেয়ারে বসে পড়ল। গা থেকে ঘাম ঝরে পড়ছে ওর। চোখ দুটো নিভে আসতে চাইছে। আকস্মাতই দেহটা হেলে পড়তেই অর্থী এসে ওকে আগলে ধরে নিল। চিৎকার করে বলল, ম্যাম, অরিত্রী সেন্সলেস হয়ে গেছে। ডক্টর ক্লারা ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারলেন না। শুধু গলা উঁচিয়ে বলেন, ডক্টর অর্থী, ওকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমি 10 মিনিটের মধ্যেই আসছি। অর্থী আর নার্স মিলে অরিত্রীকে একটা বেডে নিয়ে শুয়ে দিল। অর্থী তাড়াতাড়ি করে অর্ণবকে কল দিল। বলল, অর্ণব, তাড়াতাড়ি হসপিটালে আয়, অরিত্রী অজ্ঞান হয়ে গেছে। অর্ণব হতভম্ব হয়ে বলল, হোয়াট? কিভাবে? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ডক্টর ক্লারা অরিত্রীকে চেক আপ করে বললেন, ব্রেনের অতিরিক্ত প্রেশার দিয়ে ফেলেছে মেয়েটা। ওর খেয়াল রেখো ডক্টর অর্থী, সেন্স আসতে বেশ সময় লাগবে। ডক্টর ক্লারার কথার মাঝে অর্ণব ভেতরে প্রবেশ করল। অর্ণবকে দেখে তিনি কিছুটা অপ্রসন্ন মুখে বেরিয়ে গেলেন। অর্থী বিষয়টা খেয়াল করলো। মনে একটু সন্দেহ জাগলেও প্রকাশ করলো না। অর্ণব অর্থের সামনে এসে অরিত্রীর দিকে একবার তাকালো। চিন্তিত মুখে বলল, ও ঠিক আছে? কি হয়েছিল?
খুব চিন্তা হচ্ছে। অর্থির মুখে তাচ্ছিল্যের হাসি। অর্ণব সেটা দেখে বিরক্ত হয়ে বলল, এখন অন্তত এসব ঢং বাদ দিতে পারিস তুই। মেয়েটা অসুস্থ, তাই চিন্তা হচ্ছে। অর্থী নিজের মুখের কৃত্রিম অবাকতা ফুটিয়ে বলল, আচ্ছা, তুই যে ওকে নিয়ে এত চিন্তা করিস সেটার কোনো পরোয়া ও করে না। তোর এত ভালোবাসার কথা তো অরিত্রী জানে না। আগে জানতো, বুঝতো ও, কিন্তু এখন তো আমিই বুঝতে দেই না। অর্ণবের কথায় অর্থী মলিন হেসে বলল, ভালোবাসা অনেক অদ্ভুত জিনিস। মানুষের মাথা থেকে মুছে গেলেও মন থেকে সরে যায় না। অরিত্রীয় সৌহার্দ্যকে কোনো দিন ভুলবে না। ওর মনে একটা মানুষ বেঁচে থাকবে সারাটা জীবন। তোরা যতই ওদের দূরে সরিয়ে রাখতে চাস না কেন। অর্ণব প্রধান্বিত চোখে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, সৌহার্দ্যের নাম তুই ওর সামনে উচ্চারণও করবি না। আমি চাই না তোর সাথে ওর সম্পর্ক নষ্ট করতে। এত বছর চুপ করেছিলি, এখনো মুখটা বন্ধ রাখ। অর্থী ঈষৎ হেসে বলল, আমি তো কিছুই বলবো না, কিন্তু সত্যিটা আর কত চেপে রাখবি। আজ অরিত্রী অ্যাসিড ভিকটিম এক মেয়েকে দেখে সেন্সলেস হয়ে গেছে। কেন জানিস? ওর মস্তিষ্কে মধুর কথা নাড়া দিয়েছে। একদিন না একদিন ও সবটাই জানতে পারবে। সেদিন ও তোর আর মোহনা আন্টির কোনো পরোয়া করবে না। অর্ণব বিরক্ত হয়ে বলল, তোর ঘ্যান ঘ্যান শোনার চেয়েও অনেক দরকারি কাজ আছে আমার। অরিত্রীর জ্ঞান ফিরলে আমায় জানাস। আমি বাইরে গেলাম। অর্ণব অর্থীকে পাশ কাটিয়ে চলে গেল। অর্থী ওর যাওয়ার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল। এত বছর ও যতবারই দেশে গেছে নিজের চোখে দেখে এসেছে সৌহার্দ্য কতটা কষ্ট ও ত্যাগ স্বীকার করে দুটো বাচ্চা সামলেছে। তবুও ও চুপ ছিল, কারণ ও অরিত্রীর ডক্টর হওয়ার পথে কোনো বাধা দিতে চায়নি। কিন্তু এখন আর কোনো কারণ নেই সময় নষ্ট করার। ওই নিষ্পাপ দুটো বাচ্চার জন্য হলেও ওকে কিছু একটা করতেই হবে। সবার আগে ডক্টর ক্লারার সাথে কথা বলতে হবে। অর্ণবকে দেখে ওনার মুখে অসন্তোষের ছাপ স্পষ্ট ছিল। এর পেছনে কারণ কি? সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু ঘরে এখনো আলো জ্বলেনি। প্রহর নিজের হাতে কফি বানিয়ে ঘরের সামনে এলো। দরজা ঠেলে খুলতেই শব্দ তরঙ্গের কারণে নীরবতায় কয়েক সেকেন্ডের জন্য ইতি ঘটল। প্রহর ঘরের ভেতরে প্রবেশ করতে নিলে ফোন কলে পা থেমে গেল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল অর্থী কল করেছে। রিসিভ করে বলল, একটু ব্যস্ত আছি রে। ওপাশ থেকে অর্থী ব্যস্ত কণ্ঠ ভেসে এলো, আমার তো তোমার সাথে অনেক দরকারি কথা ছিল ভাইয়া। প্রহর ভুরু কুঁচকে বলল, এখনই বলতে হবে? তুমি ফ্রি হয়ে আমাকে একটু কল দিও, তোমার হেল্প লাগবে আমার, প্লিজ। আচ্ছা, আমি কল ব্যাক করব তোকে। অর্থী ফোনটা কেটে দিল। সে জানে প্রহর এখন কোথায় আছে, তাই ওকে বিরক্ত করলো না। প্রহর কফির মগ দুটো বেডসাইড টেবিলে রাখল। অন্ধকারে বাহির থেকে আসা অস্পষ্ট আলো কফির মগ থেকে ওঠা ধোঁয়াগুলো চোখে পড়ছে বেশ। প্রহর সুইচের দিকে এগিয়ে গিয়ে আলো জ্বালাতে যাবে, এমন সময় মেয়েলি সুর ভেসে এলো, আলো জ্বালিও না, অন্ধকারেই শান্তি পাই আমি। প্রহর ক্ষীণ তেজদীপ্ত কণ্ঠে বলল, তোমায় দেখতে এসেছি, আলো ছাড়া দেখবো কি করে? দেখতে না দিলে তোমায় স্পর্শ করতে চাই। একবার তোমায় ছুঁয়ে দেবার অনুমতি দেবে আমায় মধু? প্রহর আলো জ্বালালো না। অন্ধকারেও বাহির থেকে আসা আবছা আলোয় সব কিছুর অবয়ব স্পষ্ট। সে দীপ্ত পায়ে মন্থর গতিতে এগিয়ে গেল বিছানায় হেলান দিয়ে বসা মানবীটির দিকে। ঘর জুড়ে পিনপতন নীরবতার মাঝে শুধু নিঃশ্বাসের ঘনতর শব্দ প্রহব কর্ণকুহরে প্রতিধ্বনিত হচ্ছে। প্রহর বিছানার প্রান্ত ভাগে বসল। মধুর হাতের ওপরে হাত রাখতেই সেকেন্ডের প্রেরণার আগেই মধু এক টানে নিজের হাতটা সরিয়ে নিল। দৃষ্টি জুড়ে কাঠিন্য ভর করল ওর। প্রহর ম্লান মুখে তাকালো মধুর অবয়বটার দিকে, বলল, কষ্ট দিয়ে কি খুব ভালো লাগে তোমার? তুমি কি আমাকে আর ভালোবাসো না? মধুর কান্না পেল, চোখ ছাপিয়ে অশ্রু বেরিয়ে এলো।
সে কিভাবে প্রকাশ করবে নিজের অসহায়ত্ব? প্রহর কেন বুঝতে চায় না? নীরব কান্নার মাঝে হঠাৎই হেসকি উঠে গেল মধুর। প্রহর বুঝতে পারল মধু কাঁদছে। মধুর গালের দিকে হাত বাড়িয়ে দিতেই মধু ওর হাতটা সরিয়ে দিল। প্রহর বিরস মুখে হেসে বলল, তোমার চোখের প্রতিটা অশ্রুকন্যা সাক্ষী দিচ্ছে তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো। আমার জীবনের একমাত্র আফসোস তো এটাই যে আমি তোমাকে ভালোবাসি। প্রহর এবার দূরত্ব ঘোচালো। আকস্মাতই মধুকে নিজের বুকের মাঝে আগলে নিল। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটলো যে মধু দূরে সরার কথা ভাববার সুযোগ পেল না। মধুর চুলে অগণিত বার ওষ্ঠ স্পর্শ করিয়ে ক্ষান্ত হলো না সে। নির্মল কণ্ঠেই বলল, যা ঘটে গেছে সেটাকে তো আর বদলানো যাবে না, কিন্তু সামনের দিনগুলো তো আমার সুন্দর করে কাটাতে পারি, তাই না? কেন বুঝতে চাইছো না? মধু লেপ্টে রইল প্রহরের বুকে। কয়েক মুহূর্ত এইভাবেই কাছাকাছি থেকে নিজের মনের তৃষ্ণা কিছুটা তো মিটে যাবে অন্তত। বারবার দূরে ঠেলে দেওয়ার নিয়মটাই মুহূর্তেই একটু ভঙ্গ হলে খুব একটা ক্ষতি তো হবে না ভেবেই মধু অবসান্ন কণ্ঠে বলল, কি বলতে চাইছো? প্রহর দীর্ঘশ্বাস ফেলল। মধুর মাথায় আরেকবার চুমু এঁকে দিয়ে বলল, যা হয়েছে ভুলে যাও। মধু ফুপিয়ে কেঁদে উঠল। অবাধ্য জলগুলো ঝরে পড়তেই মধু প্রহরকে জাপটে ধরে বলতে লাগলো, আমি কিভাবে ভুলবো প্রহর? ভুলতে চাইলেও আমি ভুলতে পারি না। আমার জীবনের সাথে সবটা এমনভাবে জুড়ে গেছে, আমি চাইলেও সেটা মুছে ফেলতে পারবো না। আয়নায় তাকালে নিজেকে দেখে আটকে উঠি আমি। আমার চেহারা নষ্ট হয়ে গেছে, এক চোখের দৃষ্টি শক্তি হারিয়ে গেছে। কিভাবে আমার সামনের দিনগুলো সুন্দর করব বলো? আমাকে যে বাকিটা জীবন ঘরবন্দি হয়ে কাটাতে হবে। লোকে আমায় দেখলে কি বলবে? আমি কিভাবে গিয়ে দাঁড়াবো মানুষের মাঝে? তুমি যেমন ছিলে ঠিক তেমন ভাবেই দাঁড়াবে সবার মাঝে। আমি তো আমার সেই মধুকেই দেখতে চাই যে কারোর পরোয়া করতো না। আজ তার মুখে যা শুনছি সেগুলো কিন্তু বড্ড বেমানান ঠেকছে আমার কাছে। পরিস্থিতি সবটা বদলে দিয়েছে প্রহর। মধু তো সেই দিনই মরে গেছে যেদিন ওর লোকের সামনে দাঁড়ানোর সব যোগ্যতা হারিয়ে গেছে। এখন আমি বেঁচে আছি শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের জন্য, প্রাণহীন নির্জীব হয়ে। প্রহর হতাশার সুরে বলল, তাহলে কি আমার কোনো মূল্য নেই তোমার জীবনে? আমার জীবন তো শেষই হয়ে গেছে প্রহর। তোমার জীবনে এখন আমার কোনো অস্তিত্ব থাকাই উচিত না। কেন এখনো আমার জন্য নিজের জীবনটাকে থামিয়ে রেখেছ? আমি তো কোনোভাবেই তোমার জীবনের পরিপূরক হতে পারবো না। আমার আর সেই যোগ্যতা নেই। প্রহর আলিঙ্গনের প্রখরতা বাড়িয়ে দিয়ে বলল, তুমি আমার বউ, আমার সহধর্মিণী। আমাদের দুজনের জীবন তো অনেক আগেই এক সুতোয় বাঁধা পড়ে গেছে। তোমার হয়তো আমার প্রয়োজন নেই, কিন্তু আমার বেঁচে থাকার জন্য হলেও তোমাকে আমার প্রয়োজন। তাহলে আমার একটা কথা রাখবে? বলো। আমি একবার বাবা মা আর ভাইয়ের সাথে দেখা করতে চাই। প্রহরের হাতের বাঁধন আলগা হয়ে গেল। কণ্ঠে দৃঢ়তা বৃদ্ধি করে বলল, আমি কাউকেই জানতে দেব না যে তুমি বেঁচে আছো। তুমি আমার সাথে থাকবে শুধুমাত্র আমার হয়ে। আর কারোর ছায়াও আমি পড়তে দেব না তোমার জীবনে। প্রহরের কঠোর গলায় বলা কথাগুলো শুনে মধু ওকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। বলল, চলে যাও তুমি। কখনো আমার কাছে আসার চেষ্টা করবে না। আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে তুমি আমায় এইভাবে আড়াল করে রেখেছ। এর জন্য তুমি কারোর কাছ থেকে ক্ষমা পাবে না প্রহর। তোমার আর আমার দূরত্ব কখনো মিটবে না। প্রহর মলিন হেসে বলল, কিন্তু আমি দূর থেকেই ভালোবাসবো, আজীবন ভালোবাসবো। অরিত্রীর জ্ঞান ফিরেছে বেশ কিছুক্ষণ আগেই। অর্থী ওর পাশে বসে বলল, কাঁধে হাত রাখলো। এখন কেমন লাগছে তোর? ঠিক আছিস তো? অরিত্রী চোখ তুলে তাকালো। আনমনেই বলল, একজন আমার গায়ে অ্যাসিড মেরেছিল, কিন্তু একটা মেয়ে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ায় ওর মুখের ওপরে অ্যাসিড পড়েছিল।
এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটেছিল। এটা কবে ঘটেছে তুমি কি জানো? অর্থির চোখ দুটো চকচক করে উঠল। সে চকিত চোখে তাকিয়ে বলল, এগুলো তোকে কে বলল? কেউ বলেনি তো, কিন্তু আমার কিছুটা মনে পড়ছে। তুমি কি জানো এর আগে পরে কি হয়েছিল? অর্থি সচেতন চোখে বাইরে দেখা দেখা তাকালো। সপ্রতিভ কণ্ঠে বলল, তোর সব প্রশ্নের উত্তর আমি তোকে দেব, কিন্তু এখন না। অর্ণব আশেপাশেই কোথাও আছে। তোর জীবনে অনেক কিছুই ঘটে গেছে অরিত্রী। তুই সেগুলো পেছনে ফেলে অনেক দূর এগিয়ে এসেছিস, তোর লক্ষ্যে পৌঁছেছিস। কিন্তু এবার তোকে পেছনে ফিরে তাকাতে হবে। তোর জন্য যে অনেক প্রিয়জনরা অপেক্ষায় আছে। অরিত্রী অবুঝ মুখে বলল, মানে? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। বোঝাবো তোকে। তুই শুধু কি বোঝাবি তুই? অর্ণবের গলা শুনে দুজনেই কিছুটা চমকে উঠল। দরজার দিকে তাকাতেই দেখল অর্ণব ওদের দিকে স্নিগ্ধ চোখে তাকিয়ে আছে। অর্থী হাসার চেষ্টা করে বলল, তেমন কিছু না, আমি তো ওকে এমনিতেই বলছিলাম ওর মাথায় একটু পেইন করছে, তাই বোঝাতে চাচ্ছিলাম যে সেন্সলেস হওয়ার পর এরকম একটু আধটু পেইন হওয়াটা নর্মাল ব্যাপার। অর্ণবের কথাটা বিশ্বাস হলো না, তেমন একটা মনে হলো। তবুও কিছুই বলল। অরিত্রীর দিকে তাকিয়ে বলল, চল তোর মেডিসিনগুলো নিয়ে আসি, এখন বাসায় গিয়ে একটু রেস্ট নিলেই শান্তি লাগবে দেখিস। অর্থী অরিত্রীকে ধরে নিয়ে গেল গাড়ির পর্যন্ত। ওদের বিদায় দিয়ে এসে অর্থী ডক্টর ক্লারার কাছে গেল। ওনার কেবিনে নক করে বলল, ম্যাম, মে আই কামিং? ডক্টর ক্লারা হেসে বলেন, ইয়েস, এসো। অরিত্রী চলে গেছে? ইয়েস ম্যাম, আমি এখন ওর ব্যাপারে কথা বলার জন্যই আপনার কাছে এসেছি। বিগত 7টা বছর অরিত্রী আপনার আন্ডারে, আপনার খুব কাছাকাছি ছিল, তাই আপনার থেকে বেশি আর কেউ আমাকে হেল্প করতে পারবে না। ডক্টর ক্লারা বিস্ময় নিয়ে বলল, হেল্প? কিসের হেল্প? ম্যাম, আমি চাই অরিত্রী সেই সব স্মৃতি হারিয়ে ফেলেছে, সেসব আবারও ওর জীবনে ফিরে আসুক। সেটা তো আমিও চাই, কিন্তু ওর মা মিসেস মোহনা আর কাজিন মিস্টার অর্ণব আমার কথা মানতে নারাজ। তাদেরকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যেন বিডিতে অরিত্রীকে নিয়ে যায়। ওখানে গেলে ওর জন্য ব্যাপারটা অনেক পজিটিভ হবে। অর্থী চকিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তার মানে অর্ণব আর মোহনা আন্টি জেনে বুঝেই সবটা করছেন? হ্যাঁ, অতিরিক্ত ইমোশনাল হয়ে ওনারা অরিত্রীরই এই ক্ষতিটাই করছেন, কিন্তু এটা তারা বুঝতে চাইছেন না। আচ্ছা, তাহলে আমরা যদি অরিত্রীকে ওর জীবনের ঘটা সবকিছু বলে দেই, এতে তো কোনো সমস্যা হবে না, তাই না? হবে। অলরেডি 7 বছর চলে গেছে। এখন আমরা হুট করে ওকে সবটা মনে করানোর জন্য প্রেশারাইজ করতে পারবো না। এতে হিতে বিপরীত হওয়ার চান্স বেশি থাকবে। একমাত্র উপায় হলো ওকে বাংলাদেশে নিয়ে যাওয়া। ওখানে গেলে ও চেনা জানা পরিবেশে নিজের থেকেই সবটা মনে করার চেষ্টা করবে। অর্থী হতাশ হলো। অরিত্রীকে বাংলাদেশে নিয়ে যাওয়া কখনোই সম্ভব না। মোহনা আর অর্ণব এমনটা কোনো দিনও ঘটতে দেবেন না। ব্যর্থ মনে অর্থী বেরিয়ে গেল চেম্বার থেকে। কারাগারের ছোট্ট একটা কোণে হাঁটু ভাঁজে কপাল ঠেকিয়ে বসে আছে অরুণী। পরনে সাদা ধুলোবালি মিশ্রিত শাড়ির এক প্রান্ত মেঝেতে এলোমেলো হয়ে পড়ে আছে। আজ 7 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। অরুণী সূর্যের আলোও দেখে না। তার তো বেঁচে থাকার ইচ্ছেই মরে গেছে। আরমান আহমেদের লাশের পাশে দাঁড়িয়ে সে নিজে আত্মসমর্পণ করেছিল। তার জীবনটা আজ কতই না সুন্দর হতে পারত, কিন্তু একজনের খেলার গুটি হয়ে সেই সুন্দর জীবনটার এক বড় অংশ সে কারাগারেই কাটিয়ে দিল। আর কয়েকটা মাস পরেই তার কারাদণ্ড শেষ হবে। অথচ নিজের মনে এখন এই জেলখানা থেকে বের হওয়ার বিন্দু মাত্র ইচ্ছে খুঁজে পাচ্ছে না অরুণী। পাপের তুলনায় শাস্তির বোঝাটা বড্ড কম হয়ে গেল। তবুও আত্মশুদ্ধি তো হলো। কি বলো ডক্টর অরুণী? অরুণী চোখ তুলে তাকালো। সৌহার্দ্যের প্রখর চোখের দিকে নজর পড়তেই মুখ জুড়ে শুকনো হাসি খেলে গেল ওর।
পরেক্ষণে হাতের তালুতে ভর দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো সে। শুভ্র ফিকে রঙের শাড়ির প্রান্ত দেশ মেঝেতে গড়িয়ে ধীর পায়ে এগিয়ে গেল। সৌহার্দ্যের মুখোমুখি চোখ রেখে দাঁড়ালো অরুণী, দুই হাত মুষ্টিবদ্ধ করে লৌহদণ্ড ধরে উৎসুক দৃষ্টি মেলে তাকিয়ে রইল নিষ্পলক। সৌহার্দ্য বিব্রত হয়ে দৃষ্টিটা সরিয়ে নিল। অরুণীর এমন নজর ওর একদমই অপছন্দ। অরুণী হাসল, বলল, আমার নজরে বিব্রত হওয়ার কিছুই নেই সৌহার্দ্য। আমার চোখ জুড়ে তোমার জন্য অঢেল প্রেম আছে, এটা সত্যি, কিন্তু তোমাকে পাওয়ার কোনো স্বাদ বা তৃষ্ণা আমার নেই। সৌহার্দ্য ভুরু কুঁচকালো। অরুণীর কাছে এমন কোনো কথা যেন একদমই অপ্রত্যাশিত ছিল। অরুণীর নিজের ঠোঁট কামড়ে হাসলো আবারও। মেয়েটা হয়তো নিজের কান্না নিয়ন্ত্রণ করতে চাইছে। সৌহার্দ্য বলার মতো কিছুই পেল না। ক্ষণিকের নীরবতা শেষে অরুণী আবারও বলল, অবাক হয়েছ? আমি কিন্তু সত্যি বলছি, দেরিতে হলেও তিক্ত বাস্তবতা বুঝতে পেরেছি আমি। যখন তোমাকে হারানোর বেদনায় আমার ভেতরে তীব্র দহন শুরু হয়েছিল, ঠিক তখনই আমার বাবা সেই আগুনে ঘি ঢেলেছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যা ইচ্ছা তাই করেছি আমি। কিন্তু দিন শেষে আমি প্রতারিত। আমার প্রাপ্তির খাতা শূন্য। আমার অপরাধের বোঝা বড্ড বেশি ভারী হয়ে গেছে। আমার হাত আমি বহুবার রক্তাক্ত করেছি। এই হাতের মালিক তোমায় ডিজার্ভ করে না সৌহার্দ্য। দেরিতে হলেও আমি সেটা বুঝতে পেরেছি যে তোমায় পাওয়ার যোগ্যতা আমার নেই। তোমার আর আমার সম্পর্ক বদলেছে। তুমি অরিত্রীর বর। তোমার দিকে সেরকম চোখে তাকানো আমার জন্য পাপ। আমি আমার পাপের বোঝা আর বাড়াতে চাই না। আমার মন আজ অকপটে মেনে নিতে বাধ্য যে সৌহার্দ্যের প্রাণ জুড়ে শুধুমাত্র চাঁদেরই অস্তিত্ব সুন্দর। সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলল। যাক, দেরি করে হলেও অরুণী তার ভুলটা বুঝতে পেরেছে। সে ম্লান হেসে অরুণীর দিকে তাকিয়ে বলল, তোমার জীবন আজ এই বদ্ধ কারাগারে কাটানোর কথা নয় অরুণী। ডক্টর তুমি। হসপিটালের রোগীর কাঁধে ভরসার হাত রেখে তাদের সেবা করাটা তোমায় মানায়। কিন্তু তুমি সেটা বাদ দিয়ে আমার জীবন এলোমেলো করে দেওয়ায় মগ্ন ছিলে। আজ তোমার জন্য তরি আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমার বাচ্চা দুটো এত বছর মা ছাড়া থেকেছে, বড় হয়েছে। মা থাকা সত্ত্বেও ওরা আজ মাতৃহীন। এসব কিছুর জন্য তোমায় আমি চাইলেও ক্ষমা করতে পারবো না অরুণী। অরুণী এবার শুকনো হাসি দিয়ে বলল, ক্ষমার যোগ্য কোনো কাজ তো আমি করিনি, তাই তোমার ক্ষমা আমি প্রত্যাশাও করি না। তুমি আমায় বাকিটা জীবন এই দম বন্ধকর জায়গায় কাটিয়ে দিতে পারলেই পারতে। তোমার অপরাধের তুলনায় তোমার শাস্তি আসলেই অনেক তুচ্ছ। আর এটা আমার কারণেই হয়েছে, কারণ তরির ইচ্ছেটা তুমি পূরণ করেছ। ও সবসময় চেয়েছে ওর মায়ের খুনি যথাযথ শাস্তি পাক। সেই শাস্তিটা ও নিজের হাতে দিতে চেয়েও পারেনি। তুমি ওর ইচ্ছেটা পূরণ করেছ। আরমান আহমেদকে যে মৃত্যুটা তুমি দিয়েছ, এর চেয়ে বড় শাস্তি আর দেওয়া সম্ভব না। ওনার লাশের দিকে কেউ তাকাতে পারেনি। তোমার করা সব অপরাধের পেছনে কলকাঠি তো উনিই নেড়েছেন। তাই তোমার প্রতি একটু সহানুভূতি থেকেই সবটা করা আমার। 2-1 মাসের মধ্যেই তোমাকে মুক্ত করে দেওয়া হবে। বাকি জীবনটা সুন্দরভাবে কাটিও। ভালো কিছু করতে না পারলেও অন্তত অন্যায় কিছু আর করো না। সৌহার্দ্য আর কালক্ষেপণ না করল। পা ঘুরিয়ে চলে গেল অরুণীর দৃষ্টিসীমার বাইরে। অরুণী অশ্রুসিক্ত চোখে তাকিয়ে হাসল, আনমনে বলল, তোমার বর অরিত্রীর মাঝে দূরত্ব সৃষ্টির জন্য আমি দায়ী। কিন্তু কিছু কিছু দূরত্ব অনেক বেশি প্রয়োজন। তুমি এটা একদিন না একদিন বুঝবে সৌহার্দ্য। সৌহার্দ্য বাড়ি ফিরল দুপুরের পর। ক্লান্ত শরীর নিয়ে ঘরে প্রবেশ করতেই বেডের দিকে চোখ পড়ল। প্রণয় প্রণয়ী বিছানায় এলোমেলো হয়ে ঘুমাচ্ছে।
সৌহার্দ্য ওদের দিকে তাকিয়ে আনমনে হেসে ফেলল। এগিয়ে গিয়ে দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু দিল। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গিয়ে বসতেই সৌহার্দ্যকে দেখে দাদি বলল, রোজ রোজ দুপুরের খাবার দুপুর গড়িয়ে যাওয়ার পর খাইলে চলবে? এত দেরি করে বাড়ি ফিরিস কেন? একটু একদিন তো তাড়াতাড়ি ফেরার চেষ্টা কর। সৌহার্দ্য খেতে খেতে বলল, কি করব বলো দাদি, ডক্টরদের জীবন এমনই হয়, হুটহাট ইমার্জেন্সি পড়ে যায়। আর তাছাড়া আজকে তো হসপিটালের জন্য দেরি হয়নি। দাদি ভুরু কুচকে জিজ্ঞাসা চোখে তাকিয়ে বলল, তাইলে কেন দেরি হয়েছে? অরুণীর সাথে দেখা করতে গিয়েছিলাম, আর কয়েকদিন পরই তো ওকে ছেড়ে দেবে। দাদি মুখটা গোমড়া করে বসে রইলেন। সুজাতা সৌহার্দ্যকে খাবার পরিবেশন করতে করতে বললেন, কেন যে ওর সাথে দেখা করতে যাস? তোর বাবার সামনে ভুলেও এই কথা মুখে আনিস না। দাদি বিরস মুখে বলল, ওই মেয়ের সাথে আর দেখা করার দরকারই নাই তোর। ও তো ছাড়া পাইতেছেই। এখন নিজের মতো চলতে দে ওরে। ওর থেকে দূরে দূরে থাকাই সবার জন্য ভালো। সৌহার্দ্য খেতে খেতে মাথা নাড়ালো। খাওয়া শেষে ঘরে ঢুকতেই দেখলো প্রণয়ী ঘুম থেকে উঠে বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্য ওর পাশে বসে মাথার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুম কেমন হলো আমার প্রিন্সেসের? প্রণয়ী মুখ ঘুরিয়ে বাবার দিকে তাকালো না, কিছু বললও না। প্রণয়ী নীরবতার দেখা সৌহার্দ্যের ভুরু কুচকালো। বলল, মন খারাপ? ইজ দেয়ার এনিথিং রং? আমাদের মা কবে ফিরে আসবে পাপা? প্রণয়ীর প্রশ্ন শুনে সৌহার্দ্যের মুখটা মলিন হয়ে গেল। প্রণয় হুট করে শোয়া থেকে উঠে বসে প্রণয়ীর মাথায় নিজের হাত দিয়ে আঘাত করল। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, গাধি, তোকে কি বলেছিলাম, স্টুপিড মেয়ে কোথাকার। সৌহার্দ্য প্রণয় আর প্রণয়ী দুজনকে নিজের দুই পাশে বসালো। দুজনের দিকে একবার তাকিয়ে বলল, পাপা তো তোমাদের খুব একটা ভালোবাসতে পারে না, তাই না? দুজনেই না বোধক মাথা নাড়ালো। প্রণয়ী মলিন মুখ করে বসে রইল। প্রণয় বলল, তোমাকে আমরা অনেক ভালোবাসি পাপা, কিন্তু মাম্মাকেও অনেক মিস করি। আজকে মাদার্স ডে ছিল, এর জন্যই প্রণয়ীর মুডটা অফ। প্রণয়ী সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল, তুমি কেন এতদিন পর্যন্ত আমাদের মায়েদের ছবি পর্যন্ত আমাদের দেখাওনি? আমাদের মা কেমন ছিল পাপা? সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলে বলল, সে রূপের তরী ছিল। যদি আকাশের চাঁদ এবং তাকে পাশাপাশি দাঁড় করানো হয়, তবে সবার দৃষ্টি তার দিকেই আটকে থাকবে। তার মেঝে গড়ানো আঁচল, ঢেউ খেলানো চুল, শুভ্র ও ঈষৎ রক্তিম রাঙা মুখশ্রী, আর সেই নিষ্পাপ হাসির বর্ণনা কেউ বলে শেষ করতে পারবে না, এমনকি আমিও না। প্রণয় আর প্রণয়ী দুজনেই সৌহার্দ্যের দিকে তাকিয়ে একসাথে বলল, মা কবে ফিরে আসবে পাপা? সৌহার্দ্য ম্লান মুখে হেসে বলল, যেদিন আমার অপেক্ষার পালা শেষ হবে। 7 বছরেও অপেক্ষার অবসান হলো না। আমাবস্যার অবসান ঘটিয়ে একদিনের ব্যবধানে চাঁদের দেখা ঠিকই পাওয়া যায়। হয়তো আমাদের জীবনে আমাবস্যার 7টা বছর ছিল, কিন্তু চাঁদকে তো একদিন দেখা দিতেই হবে, তাই না? অর্থী বিরক্তি নিয়ে অরিত্রীর দিকে তাকিয়ে আছে। অরিত্রী মনোযোগ দিয়ে ম্যাগাজিন পড়ছে। অর্থী বলল, এই চান্স মিস করিস না ইয়ার, সুযোগ জীবনে বারবার আসে না। অরিত্রী হেসে বলল, তোমার মনে হয় মা মানবে কোনোদিন? কিন্তু তোর লাইফের সব কিছুর এক্সপেরিয়েন্স নিতে হবে। অরিত্রী আনমনেই বলল, ইচ্ছে তো আমারও হয়, কিন্তু আবার ভয়ও হয়। মনের সাহস জুগিয়ে উঠতে পারছি না। আসলে কি যে করব।